টুইন টাওয়ারে ধ্বংসযোগ্য হয়েছে তার জন্য পুরোপুরি দায়ী আমেরিকা। দ্যাট ওয়াজ দ্য রিয়াকশন। এটা একটা রিয়াকশন ছিল আমেরিকার দীর্ঘদিনের অন্যায়ে ইসরায়েল বর্বরতা। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে টুইন টাওয়ারের হামলা সম্পর্কে আপনার মতামত কি। ইভন রেডলি বলেন যে টুইন টাওয়ারের আক্রমণে 2700 লোক মারা গেছে। কত লোক? 2700 লোক মারা গেছে। আর ক্লিনটন কর্তৃক ইরাকে অবরোধে লক্ষ লক্ষ শিশু প্রাণ হারিয়েছে এবং এই পর্যন্ত ফিলিস্তিন সহ বিভিন্ন জায়গায় তাদের আক্রমণে লাখ লাখ নারী পুরুষ শিশু মারা যাচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ। যারা হাজারে হাজারে লাখে লাখে লোক মারতেছে তাদেরকে নিয়ে কেউ প্রশ্ন করে না। 2700 লোক মারা গেছে, এটা নিয়ে সারা দুনিয়া একটা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই। এবং মুসলমানরাও, উনি বলছেন বিশেষ করে হীনমন্যতার শিকার হয়ে তারাও বলতেছে যে না না না, এই আক্রমণ মুসলমানরা করে নাই। তিনি বলেন এটা বলার দরকারই নেই, এটা মুসলমানরা আক্রমণ করে নাই। বরং আমাদেরকে প্রশ্ন তুলতে হবে লক্ষ লক্ষ লোক, হাজার হাজার লোককে কারা হত্যা করতেছে ফিলিস্তিনে, ইরাকে, সিরিয়াতে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে, এটা প্রশ্ন করতে হবে। ইনি বলছেন এটাকে অ্যাভয়েড করার দরকার, এই প্রশ্নটাকে, এটাকে পাত্তা দেওয়ার কোনো দরকার নেই। এবং টুইন টাওয়ারে এই হামলাটা নিয়ে মুসলমানদেরকে যে একটা জঙ্গি হিসেবে, খুনি হিসেবে পেশ করা হয়, উনি বলেন এটা একটা হীনমন্যতা, ইনফ্যান্টরি কমপ্লেক্স, এটাকে পাত্তা দেওয়ার কোনো দরকার নেই। ইসরায়েলের যে আজকে যে বর্বরতা, এখন তার হামলার পরিধি বেড়ে গেছে কি মুসলিম কাতার হামলা করে ফেলছে এখন। অথচ কাতারে এখনো পর্যন্ত আমেরিকার সবচেয়ে বড় ঘাঁটি, হ্যাঁ, ইয়েমেনে হামলা করতেছে, তারপরে সেই সমুদ্র ভূমিগুলোতে হামলা করতেছে, ব্যাপক হামলা করছে সেই সিরিয়াতে। সিরিয়া আমাদের মুজাহিদরা দখল করার পরে, সিরিয়াতে ইসলামী সরকার আসার পরে পুরো সিরিয়ার সামরিক শক্তির মেরুদণ্ড ভেঙে দিয়েছে ইসরায়েল। কথা ঠিক কিনা ভাইয়ের আমার? ইসরায়েলে নিজের শক্তি দিয়ে এটা করতেছে নাকি আমেরিকার কারণে করতেছে? এটা বলেন তো। লড়াইটা কি ইসরায়েলের সাথে নাকি আমেরিকার সাথে? কত পরিষ্কার। 9/11 টুইন টাওয়ার হামলায় অনেক নিরীহ নারী পুরুষ ও শিশু ছিল। তাহলে এক্ষেত্রে শরীয়তের বিধান কি? শরীয়তের দৃষ্টিতে কতটুকু অনুমতি দেয়? যেহেতু জিহাদের ক্ষেত্রে নিরীহদের উপর আক্রমণ নিষেধ, এটা আপনি খণ্ডিত মাসলা জানেন কেমন। এখানে একটা হেদায়া আছে, এখানে কারোর কাছে, আপনাদের কারোর কাছে হেদায়া কিতাব আছে? হেদায়া, আচ্ছা ভাই শুনেন, টুইন টাওয়ার বিষয়ে প্রথম কথা হলো এটা কারা করছে আসলে? এটা মুজাহিদরা করছে নাকি এটা ইহুদিদের চক্রান্ত ছিল? দেখি কারা কারা মনে করেন এটা ইহুদিদের চক্রান্ত ছিল, হাত তুলেন। হাত তুলেন না, হাত তুলেন যে এটা ইহুদি চক্রান্ত, হাত তুলেন। এটা ঠিক আছে না? ভয় পাচ্ছেন কেন? এটা ইহুদির অসম্ভব না, এটা সম্ভাবনা তো সবকিছু থাকে। হাত নামিয়ে যাচ্ছে, আমার কোনো ভিউ সেটা ভয় পাচ্ছেন না। জুমার খুব একটু বুঝছেন মনে, সেই জন্য এখানে অর্ধেকের বেশি আছে বা অর্ধেক আছে যারা মনে করে এটা ইহুদিরা করছে। হতে পারে কিনা এটা বলেন তো, হাত তুল। কারা কারা করছে? ইহুদিরা, অনেকে মনে করে। এবং এটার উপরে অনেক গবেষণামূলক কি বের হয়েছে, বই বের হয়েছে, অনেক গবেষণামূলক বের, যে বইগুলো প্রমাণ করে এটা ইহুদিরা করছে। আবার কেউ কেউ মনে করে এটা কারা করছে, এটা মুজাহিদরা করছে। মুজাহিদরা করছে বলে কারা কারা মনে করেন? আচ্ছা ঠিক আছে, এটার মধ্যে উম্মতের মধ্যে একটা ধূম্রজাল আছে। আর আপনারা জানেন যে আমরা সত্য কথা বলি, এখানে ফাঁকে 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 ডিজিএফআই ভাইরা আছে, এখানে এনএসআই ভাইরা, এসবি ভাইরা একবার ঘির 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 ঘুস করতে, এগুলো একবার টানে বামে আমাদের সাথে আছে। আর এরা তো মাঠ পর্যায়ের নিরীহ ভাইরা, ছোট ছোট ভাইরা আমাদের, ঠিক আছে। তাদের বসের বস যারা আছে দেশে বিদেশে, আরো আমাদেরকে চিনে জানে ভালো করে, সমস্ত বক্তব্য আমাদের অনলাইনে আছে। হ্যাঁ, ওই জায়গায় পার্থক্য আমার সাথে জামাত শিবিরের সাথে। আমরা যেটা বিশ্বাস করি এই বুকের মধ্যে, সেটা মুখে আমরা বলি সেটা, এবং আমাদের চিন্তার মধ্যে কোনো ধূম্রজাল নাই, ঠিক আছে। তো পরিষ্কার কথা উম্মতকে বলতে হবে। সত্য কথা বললে আমি হেরে যাব না, সত্য কথা বললে আমাকে মাসুল দিতে হবে সাময়িক, তবে সত্যের বিজয় হবে একদিন। আমি আমার অভিজ্ঞতা বলতে চাই টুইন টাওয়ার সম্পর্কে। এই টুইন টাওয়ার হামলার পরে 1 বছরের মাথায় আমি কাতার গিয়েছিলাম। কোথায় গিয়েছিলাম? আমি কাতার গিয়েছিলাম। আমি আল জাজিরা টেলিভিশনে গিয়েছিলাম আমি, এবং আল জাজিরা যে অনলাইন আল জাজিরার যে শাখা, আল জাজিরা নেট বলা হয় এটাকে, তার সম্পাদক ছিলেন আব্দুল আজিজ বিন ইব্রাহিম আল মাহমুদ। আব্দুল আজিজ ইব্রাহিম আল মাহমুদ। আমি যখন ওখানে গেলাম আল জাজিরা অফিসে, তো মিনি স্কার্ট পরা মেয়েরা দেখি আমাকে প্রথমে সাংবাদিকরা, মিনি স্কার্ট তো বুঝেন তো, ওখানে আল জাজিরা সাংবাদিকগুলো দেখছেন তো কিরকম, পুরা একটা একবার লিবারেল এক্সপ্রেশন, পোশাক আশাক, ঠিক কিনা? যদি আপনি ইসলামের পক্ষে, হামাসের পক্ষে বলে, কিন্তু ওখানে নেকাবওয়ালা পর্দাওয়ালা মেয়েরও আছে, বেপর্দা মেয়েরও আছে। তো প্রথমেই আমাকে রিসিভ করলো একজন বোরকা পরা ছিল, মুখ খোলা ছিল, 7-8 জন ছিল একদম মিনি স্কার্ট পরা। তো আমি হতাশ হয়ে গেলাম, আল্লাহ কোথায় আসলাম এখানে, ঠিক আছে। উল্টা নাকি আর আমাকে ধরে আবার আমেরিকার কাছে হাতে উঠে দেয়, আল্লাহ জানে। তা আমার এক বন্ধু বলছে, কোথায় যাচ্ছ? এখানে কাতারে যে কোনো অফিস, এখানে যাওয়া মানে হলো সিআইএ এর ইয়েতে ঢুকা, আর এখান থেকে ফিরে আসতে পারবো, ওখান থেকে তোমাকে ওয়াশিংটন চলে যেতে হবে। এখান থেকে গাড়ি থেকে নামিয়ে চিন্তা করলাম যে যখন মিনি স্কার্ট পরা সাংবাদিকরা এবং স্টাফরা যখন আমাকে রিসিভ করলো, তো একটু হতাশ হলাম যে
কোন একটা বিপদ মনে হয় কি করতেছে, অপেক্ষা করতেছে। কারণ ওই জামাল খাশোগির সাথে যেটা হয়েছে তুরস্কে বিষের জন্য গেছে, এরপর আর কি হয় না, সে বেরিয়ে আসতে পারে নাই। 9/11 সম্পর্কে আপনি আমাকে জিজ্ঞেস করছেন, তো অনেকে মনে করেন এটা ইহুদিরা করছে, অনেকে মনে করেন এটা কারা করছে, মুজাহিদরা করছে। তো এখানে কারা করলো ঘটনাটা, আসলে ইহুদিরা করলো না মুজাহিদরা করলো? আর যেন বলবো ইহুদিরা করছে, ঠিক আছে। তা আমি পুরো বিষয়টা নিয়ে আল জাজিরা অফিসে গেছি। এই টুইন টাওয়ার হামলা হয়েছে 2000 সালে, 2001 বা 2 এর শুরু দিয়ে আমি সম্ভবত 2002 গেছি আমি সম্ভবত। তো কাতার গেলাম এবং ওদের অফিসে গেলাম সাক্ষাৎকার নেওয়ার জন্য। এবং তখন দৈনিক ইনকিলাবের সাথে আমার একটা চুক্তি ছিল, আব্দুল্লাহ শিকদার ভাই এখনো ছিল। তা আমি যে কোনো বড় বড় সাক্ষাৎকার ওনাদেরকে কি করতাম, এনে দিতাম। তো সেই হিসেবে এই আমি চেচনিয়ার প্রেসিডেন্ট জেলিম খান আন্দারবায়ুফ রাহিমাহুল্লাহ তাআলা একেবারে পুতিনের গলায় যে কি করছিল, ধরছিল এরকম। চেচনিয়ার প্রেসিডেন্ট মুজাহিদদের ইয়ে, উনি দীর্ঘদিন চেচনিয়ার প্রেসিডেন্ট ছিলেন, ওনার সাক্ষাৎকার নিয়েছি আমি, এটা দৈনিক ইনকিলাবে ছাপছে। এরপর আর বেশ কিছু সাক্ষাৎকার, আমি অনেক বড় বড় সাক্ষাৎকার নিয়েছি আমি, আলহামদুলিল্লাহ। আমার কিন্তু সাংবাদিকদের জীবন আছে একটা ছোটখাটো। এই যেহেতু বিদেশে আসা যাওয়া ছিল তখন, এই হাসিনার আমল আমার মানে তছনছ করে দিল আর কি, সবকিছু বিদেশি লিঙ্কগুলো কিচ্ছু ইয়ে রাখলো না। আবার সেটা অন্যদিকে ফায়দা হয়েছে আমার, আবার কারাগারে গিয়ে আমার আধ্যাত্মিকতা, কোরআন শরীফ, এলিমের চর্চা, দাওয়াতের ইয়ে অনেক বড় ফায়দা হয়েছে। যাই হোক, তো আমি এই সাক্ষাৎকার নেওয়ার জন্য আব্দুল আজিজ ইব্রাহিম আল মাহমুদের কাছে গিয়েছি। উনি আল জাজিরার নেটের সম্পাদক। তো আমি রিসিভ যারা করছে মেয়েদের এক্সপ্রেশন দেখে আমি হতাশ হয়ে গেছি যে আল্লাহ কোথায় আসলাম, আল্লাহ জানে। আমি টুইনটার সম্পর্কে জিজ্ঞেস করলেই তারা আমাকে ধরে, আমেরিকার ঘাঁটি কোথায়, মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ঘাঁটি আমেরিকার কোথায়, কাতারে। তো এখানে বাঁচার উপায় তো নেই এখানে। আর আমার এক বন্ধু আমার ভয় লাগাতেছে, বলা হারুন তুমি যে যাচ্ছ এখানে, ও অনেক মেধাবী, অনেক মেধাবী সে, আমার বাবার ছাত্র, আমাদের এখানে পড়তো, কিন্তু অনেক ট্যালেন্ট এবং অনেক অভিজাত একটা ছেলে। বলা আল্লাহ জানে, তোমার যে কি আমি জানি না, তুমি যাও, যেতে পারো, যদি বাঁচিয়ে আসতে পারো তো ভালো, হিরো হয়ে গেলা, আর নাহলে তো গন্তানামো ওখান থেকে আমারও বলতেছে। তখন তো গন্তানামো তো খুব শ্বাস আল্লাহ মশা। ঢুকলাম, ঢুকার পরে আমাকে সম্পাদকের রুমে গিয়ে উনি প্রথমে আমাকে রিসিভ করলো, একটা গিফট করলো কলম বক্স আল জাজিরার। এরপর আমি সাক্ষাৎকার শুরু করলাম। দুঃখের বিষয় হচ্ছে সাক্ষাৎকারটা হারিয়ে গেছে, এখানে গেছে টাকারা আছে কিন্তু খুঁজতে হবে। এগুলো তো আমার অফিস যে তছনছ করা করছে পুলিশে বিগত 16 বছর, অনেক ডকুমেন্ট হারিয়ে গেছে এখানে। আর তখন ইন্টারনেটের জমানা ছিল না, এত বেশি এই প্রযুক্তি ছিল না তখন। তো আমরা সাক্ষাৎকার নিতাম হলো ইয়েতে, ওই যে ট্যাপ রেকর্ডার নিতাম আর কি। ওই ট্যাপ রেকর্ডারটা এখনো আছে, কিন্তু ক্যাসেটটা বুঝতে পাচ্ছি না, কিন্তু মনে আছে সাক্ষাৎকারটা আমার পুরোপুরি। তো আমি জিজ্ঞেস করলাম, মা হিয়া ইনতিবাআতুক হাওলা আহদাস 11 সেপ্টেম্বর, তোমাদের রিয়াকশনটা কি, এখানে আপনার মতামতটা কি? সে আমাকে বলতেছে, আল জাজিরা সম্পাদক বলতেছে, লাইসা সুয়াল ইনতিবাআতি ইন্নামা সুয়াল মা হুয়া সাবাব। উনি বলতেছে টুইন টাওয়ার আক্রমণের বিষয়ে আমার মন্তব্য কি সেটা বড় প্রশ্ন না, তুমি আমাকে জিজ্ঞেস করো টুইন টাওয়ার আক্রমণের কারণটা কি। আমি সেকেন্ড কোশ্চেন আপনি জিজ্ঞেস করবো, আপাতত আপনি আপনার মতামতটা দেন। বলতে না, হাত্তা তো হাদিদের সোয়াল, তুমি আগে সোয়াল প্রশ্ন ঠিক করো। আমি বললাম যে হোয়াট ইজ ইউর রিয়াকশন, এটা আমার প্রশ্ন। আবার বলে, তৃতীয়বার বলছি আমি, এটাই প্রশ্ন, আমি চিন্তা করে ঠান্ডা মাথায় বলছি আপনার মতামতটা কি। সে বলতেছে, যতক্ষণ তুমি তোমার প্রশ্ন ঠিক করবো না ততক্ষণ আমি তোমার জবাব দিব না, তুমি আগে প্রশ্ন ঠিক করো যে টুইন টাওয়ার আক্রমণ কেন করা হলো এটা জিজ্ঞেস করো। আমার বাধ্য করলো প্রশ্ন ঠিক করার জন্য। পরে আমি বললাম যে আচ্ছা কেন আক্রমণ হয়েছে। তখন আমি বুঝলাম যে রিসেপশনে যিনি আমাকে রিসিভ করছে, মিনিয়াস কার্ড পরা ওখানকার একটা ভদ্র মহিলা, সে এটা আল জাজিরার বাহ্যিক এক্সপ্রেশন, ভিতরে কিন্তু আল জাজিরার মূল কিন্তু কি চেতনা সেটা না। ভিতরে ওরা কি কারণ সত্যিকার মোটামুটি ইসলামের প্রতি তাদের কমিটমেন্ট আছে। এরপরে তিনি বিরাট এক সাক্ষাৎকার দিল যে এই টুইন টাওয়ারে যে ধ্বংসযোগ্য হয়েছে তার জন্য পুরোপুরি দায়ী আমেরিকা। দ্যাট ওয়াজ দ্য রিয়াকশন, এটা একটা রিয়াকশন ছিল আমেরিকার দীর্ঘদিনের অন্যায়ের, ইসরায়েল বর্বরতার। এই কথা আমি কার কাছ থেকে নিয়ে সাক্ষাৎকার, হারাদের মাদ্রাসা কোনো শিক্ষক, জসিমুদ্দুর রহমান হিসাব, কোন মুজাহিদ থেকে সাক্ষাৎকার নিয়েছি আমি। এটা আল জাজিরার মতো একটা প্রগতিশীল প্রগ্রেসিভ
ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ওয়াইড একটা বিখ্যাত মিডিয়ার ব্যক্তির কাছে সাক্ষাৎকার নেওয়া, যিনি কোনোভাবেই টুইন টাওয়ার হামলাকে ক্রিমিনাল ঘটনা হিসেবে মনে করেন না। হ্যাঁ, দ্যাট ওয়াজ এ ক্রিমিনাল কেস, বাট এটা হচ্ছে রিয়াকশন, একটা বৈধ একটা রিয়াকশন উনি বলতেছেন এটা। আর আমাদের হীনমানা ইসলামপন্থীরা বাংলাদেশে ইহুদিরা করছে, মানে মুসলমানটাকে এত বড় কাজ করতে পারে। আচ্ছা, এটা গেল আল জাজিরার রেফারেন্স দিলাম। সেকেন্ড আসেন আবার ব্রিটিশ ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা, এটা তো আল জাজিরার ঘটনা, ব্রিটিশ ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা একজন সাংবাদিক ছিল ইভান রেডলি। উনি বোরকা টোরকা পরে, একেবারে বোরকা পরছে, একবার আফগানি বোরকা পরে গুপ্তচর মতো হয়ে তিনি ঢুকছেন আফগানিস্তানের ভিতরে ঢুকছেন। ঢুকে যেহেতু ইংরেজ মহিলা, যত বোরকা পড়ুক তার এক্সপ্রেশনে সে তালেবানদের নজর পড়ে গেছে, সে ধরা পড়ে গেছে। তালেবানরা তাকে সাংবাদিক হিসেবে ধরে, তাকে গুপ্তচর হিসেবে ধরছে। সে বলতেছে, যখন বোরকা খুলে পড়লো, বলছে আমি জার্নালিস্ট, আমি সাংবাদিক। তালেবানও বলতেছে তুমি গুপ্তচর। তাকে ধরে নিয়ে গেল। এই ঘটনা আপনাদের কার কার জানা আছে? ইভান রেডলির ঘটনা। ইভান রেডলিকে কারাগার চিনেন? এই প্রজন্মের সাথে কি কথা বলবো? এই প্রজন্ম কি দুর্বল প্রজন্ম, ঠিক আছে? এই প্রজন্ম চিনবে চাকসু, ডাকসু, হ্যাঁ এগুলো চিনবে, এগুলো ঠিক আছে। ইভান রেডলিকে আপনারা চিনেন না। ইভান রেডলি হলো টুইন টাওয়ার হামলার পরে যখন আমেরিকা অ্যাটাক শুরু করে আফগানিস্তানে, সেই অ্যাটাকে বিভিন্ন সাংবাদিকরা আফগানিস্তানে গিয়েছিল। আরেকজন সাংবাদিকের নাম মনে রাখবেন কি এই মুহূর্তে, যিনি খুব বেশি ব্রিটিশ পত্রিকার সম্পাদক, ইন্নারিল্লাহজন, খুব বিখ্যাত আছে। আমি একটু পরে বলতেছি এটা। এরা খুব নিরপেক্ষ সাংবাদিক ছিল। হ্যাঁ, ওরা সরাসরি ওসামা বিন লাদেনের সাক্ষাৎকার নিয়েছেন। আর এই ভদ্র মহিলা তো এমনি গিয়েছেন, মাত্র ঢুকতে ধরা পড়ে গেলেন, তখন অলরেডি অ্যাটাক শুরু হয়ে গেছে তখন আফগানিস্তানে। তালেবানরা ধরা পড়ার পর অনেক কাহিনী আছে। আজকেই আপনারা ইভান রেডলির বইগুলো সার্চ করে ইন্টারনেটে বের করে সবাই পড়বেন আজকে, ঠিক আছে? সবাই করবেন এই কাজটা আজকে। ইভান রেডলি সার্চ করে তার সব সাক্ষাৎকারগুলো পড়বেন। ওই সাক্ষাৎগুলো পড়লে আপনারা অনেক কিছু বুঝবেন। উনি একজন ইহুদি, উনি একজন কি ইহুদি, প্রগতিশীল, এবং একটা একেবারে নোংরা সোসাইটিতে ওনার বেড়ে ওঠা। উনি কোনো মুসলিম ছিলেন না, এবং উনি আমেরিকা এবং পাশ্চাত্য জগতে পারপাস সার্ভ করার জন্য এখানে আসছেন। তাদের পক্ষ হয়ে তালেবানদের বিরোধিতা করার জন্য, আল কায়দা এবং ওসামা বিন লাদেনের বিরোধিতা করার জন্য তিনি এখানে আসছেন। ধরা পড়লেন। ধরা পড়ার পরে যে ঘটনাগুলো ঘটছে ওনার সাথে, তালেবানদের সাথে ওনার যে ঘটনাগুলো ঘটছে, ডিটেলস তিনি তার বিবরণটা তিনি তুলে ধরছেন, কি কি ঘটনা তার সাথে ঘটছে। একজন সুন্দর ইউরোপিয়ান মহিলা তার সাথে, তাদের ভাষায়, ইউরোপিয়ানদের ভাষায়, আমেরিকানদের ভাষায় হিংস্র, বর্বর, জঙ্গি, সন্ত্রাসবাদী তালেবানরা, আল কায়দারা, এরকম বর্বর ওদের ভাষায় এরকম লোকদের সাথে ইউরোপিয়ান একজন সুন্দরী মহিলা কি ঘটনা ঘটছে এই মাস দেড় মাস যাবৎ, এই পুরো ঘটনা তিনি বলছেন না কেন। এমন আচরণে তিনি শিকার হয়ে, এমন আচরণ করা হয়েছে তার সাথে, এত স্মার্ট এবং এত সাহাবাওয়ালা আচরণ করা হয়েছে, সে এটা অবাক হয়ে গেছে। এবং সর্বশেষ যখন তাকে বিদায় দেওয়া হচ্ছে, তালেবানরা বলছেন আপনি ইসলাম গ্রহণ করুন। সে বলছে আমি বাসায় গিয়ে, এখন আমি তোমাদের প্রিজনার, আমি এই অবস্থায় একটা প্রেশারের আন্ডারে আমি রিয়েলাইজেশনের সুযোগ নাই। আমি বাসায় গিয়ে ঠান্ডা মাথায়, তোমরা আমাকে কোরআন হাদিয়ে দিয়েছো, আমি গবেষণা করব। আমি স্বাধীনভাবে মুক্ত চিন্তায় আমার ইংল্যান্ডে গিয়ে আমি চিন্তা করে আমি এই ব্যাপারে আমি ভাববো। তো তালেবানরা তাকে ছেড়ে দিল। পরে তিনি ইংল্যান্ডে গিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি ইসলামের ঘোষণা দিয়েছেন, এবং ইভান রেডলি এখন ইসলামের অন্যতম দায়ীদের এখন একজন। তো ইভান রেডলি কি আল কায়দা? ইভান রেডলি কি তালেবান? একজন ইহুদি, একজন জার্নালিস্ট, একজন প্রগতিশীল, একজন ইউরোপিয়ান আমেরিকার ভ্যালুজের তিনি মুখপাত্র। তিনি তালেবানদের ক্ষতি করতে আসছেন, মুজাহিদদের ক্ষতি করতে আসছেন, ওসামা বিন লাদেন আমার ক্ষতি করতে আসছেন। তিনি হয়ে গেলেন মুসলমান। এবার তিনি টুইন টাওয়ার সম্পর্কে কি বললেন, এটা আমি আমার অনেক লেখার মধ্যে আমি আগে লিখছি, যেগুলো ইন্টারনেটে খুঁজে পাচ্ছি না লেখাগুলো। সম্ভবত আমার নাম দিয়ে ইভান রেডলি হারুন এভাবে লিখলে হয়তো খুঁজে পাইতে পারেন। আমি অনেক সাক্ষাৎকার নেটে দিয়েছি, আমি অনুবাদ করে করে, আমার নামে পেতে পারেন। আর এমনি ইন্টারনেটে এরপর অনেক ভাইরা লিখছে। তো ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে টুইন টাওয়ার হামলা সম্পর্কে আপনার মতামত কি। ইভান রেডলি বলেন যে টুইন টাওয়ারের আক্রমণে 2700 লোক মারা গেছে। কত লোক? 2700 লোক মারা গেছে। আর ক্লিন্টন কর্তৃক ইরাকে অবরোধে লক্ষ লক্ষ শিশু প্রাণ হারিয়েছে, এবং এই পর্যন্ত ফিলিস্তিন সহ বিভিন্ন জায়গায়
তাদের আক্রমণে লাখ লাখ নারী পুরুষ শিশু মারা যাচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ। যারা হাজারে হাজারে লাখে লাখে লোক মারতেছে তাদেরকে নিয়ে কেউ প্রশ্ন করে না। 2700 লোক মারা গেছে, এটা নিয়ে সারা দুনিয়া একটা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই। এবং মুসলমানরাও, উনি বলছেন বিশেষ করে হীনমন্যতার শিকার হয়ে তারাও বলতেছে যে না না না, এই আক্রমণ মুসলমানরা করে নাই। তিনি বলেন এটা বলার দরকারই নেই, এটা মুসলমান আক্রমণ করে নাই। বরং আমাদেরকে প্রশ্ন তুলতে হবে, লক্ষ লক্ষ লোক, হাজার হাজার লোককে কারা হত্যা করতেছে ফিলিস্তিনে, ইরাকে, সিরিয়াতে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে, এটা প্রশ্ন করতে হবে। ইনি বলছেন এটাকে অ্যাভয়েড করার দরকার, এই প্রশ্নটাকে, এটাকে পাত্তা দেওয়ার কোনো দরকার নেই। এবং টুইন টাওয়ারে এই হামলাটা নিয়ে মুসলমানদেরকে যে একটা জঙ্গি হিসেবে, খুনি হিসেবে পেশ করা হয়, উনি বলেন এটা একটা হীনমন্যতা, ইনফ্যান্টরি কমপ্লেক্স, এটাকে পাত্তা দেওয়ার কোনো দরকার নেই। পাত্তা দেওয়ার কোনো কি নেই, দরকার নেই। দুটা রেফারেন্স দিলাম, কয়টা রেফারেন্স দিলাম? দুটো রেফারেন্স দিলাম। আপনার টুইন টাওয়ার হামলা পক্ষ যাওয়ার দরকার নেই, বিপক্ষ যাওয়ার দরকার নেই। তবে এতটুকু যাবেন যেটা আল জাজিরার সম্পাদক বলছে, যেটা ইবন রেডলি বলছে, বাস শেষ। এটা নিয়ে এত টেনশন দরকার। হ্যাঁ, এবার শেষ কথা যদি আপনি বলতে চান যে আসলে ভিতরের কথা আসলে বলেন, আপনার মতামতটা কি, তাহলে সেটা তো আমি প্রথমে এই সম্পর্কে একটু কনফিউজ ছিলাম। আমি অপেক্ষা করছি। আমি যে কোনো জিনিস ফেসবুকে হুট করে আমি লিখি না, হুট করে বক্তব্য দিই না। অনেক ঘটনা আছে আমাদের, এরা মাশাআল্লাহ শুনবে, একটা রিয়েকশন লিখে দিবে, শুনবে, রিয়েকশন দিয়ে দিবে আমাদের সবাই। আমি এক সপ্তাহ লাগে অনেক সময় ওটা মতামত দিতে, খোঁজ নিতে নিতে। যেমন কালকে তার যে সম্পর্কে একটা লেখা আসছে যে ওই যে আমেরিকাতে গিয়ে মারা গেল একজন, তার সম্পর্কে এখন ধরেন এরা আমার উস্কানি মারতেছে, আমি একটু পোস্ট করি এটার বিরুদ্ধে তার। এখন আমি এটা আসলে তথ্য নিচ্ছি এটা সম্পর্কে আরো। আমি 100% নিশ্চিত, যখন আমি কোনো কিছু আমি বলি না, 100% আমার তাহকিক করলে আমি এটা করি। আমার পড়ালেখার ক্লাসটাও সেরকম, আমি যতক্ষণ নিশ্চিত হবো ততক্ষণ আমি ক্লাস করাই না। আমি নীরবে বসিলাম যে হামলাটা কারা করলো, যতক্ষণ ওসামা বিন লাদেনের মুখ দিয়ে কি হবে না, বের হবে না, ততক্ষণ আমি বলতে পারবো না যে এটা মুজাহিদরা করছে। আমি একদম 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ 10 দিন গেল, আমেরিকাতে হামলা করবে, আমরা মিছিল মিটিং করতেছি, কিন্তু টুইন টাওয়ার হামলার পক্ষে আমাদের কোনো বক্তব্য নেই। যেই আফগানিস্তানে অ্যাটাক শুরু হলো, 2 ঘন্টার মাথায় মুজাদ্দেদে জামানের কি বাইরে গেল, ভিডিও বক্তব্য, অডিও বক্তব্য চলে আসলো। ঠিক আছে, আলহামদুলিল্লাহ রহমতুল্লাহ বলতেছে। আরবি আবারটা এরকম ছিল, ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা قد وفق كوكبة من كواكب الإيمان। তারপরে فدمروا أمريكا تدميرا وهذا أمريكا قد رعبت خوفا من شرقها إلى غربها ومن شمالها إلى جنوبها। এই ঘোষণা দিয়ে দিলেন তিনি যে এই টুইন টাওয়ার হামলাটা আমরা করেছি। এখন এখানে অনেকেই হতাশ হবে এটা শুনে, কি করলো হুজুর এটা। ভাই আমাকে আপনার একটা প্রশ্ন উত্তর দিবেন, আপনারা সবাই ঠান্ডা মাথায়, আমি কোনো চাপ দিব না আপনাদেরকে, ঠিক আছে? আর গোয়েন্দা সংস্থার লোক যারা আসছেন, আজকে গিয়ে আপনাদের বসদেরকে রিপোর্ট করিয়েন। একটা প্রশ্ন আপনাদের করতে চাই, ইসরায়েল যে এত অন্যায় করতেছে, তার হামলার পরিধি বেড়ে যাচ্ছে। আগে সেটা ফিলিস্তিনি ছিল, এখন সেটা কাতার, যেমন পর্যন্ত চলে গেছে এখন, ঠিক কিনা? আগামী দিনে এসে এখানেও মিজেল মারবে, কিন্তু আমাদেরকে মারবে, এটা অসম্ভব না। কোন সময় আমার রুমে এসে মিজেল পড়বে, অসম্ভব না এটা। আমি এই জন্য তৈরি আছি, আমি চাচ্ছি এরকম কিছু পরিণতি আমার হোক, শহীদের মর্যাদা। আল্লাহু আকবার। আমি কাবা শরীফ দোয়া করছি, আল্লাহ যেন আমার শহীদ করে দেয় একদম, ঠিক আছে? তো এত লোকের শাহাদাতের পর আমি যখন আমার মোহাম্মদকে কোলে নিই, আমার নাতি দুটো মোহাম্মদ মুসাবকে, আর আমারও তো 2টা বাচ্চা আছে, আমি চিন্তা করি যখন আমরা একসাথে খেতে বসি, আমার মেয়েও বলে, আমার ওয়াইফ, আমরা বলে হঠাৎ যদি একটা বোমা এসে পড়ে এখানে, আর 2জন বেঁচে গেলাম, 3জন শহীদ, এগুলো কি হবে, মানে এগুলো আমরা একটা ফিল করি আর কি। তা আমরা মেন্টালি প্রস্তুতি রাখি, আপনারা রাখবেন এরকম, ঠিক আছে? এরকম যে আল্লাহ দিনের জন্য যেরকম শহীদ দিতে পারি, এরকম শহীদ হব না, ওইদেরকেও সহ নিয়ে একসাথে যাবো, কতগুলো একসাথে আখড়াতে যাবো, ওইদেরকে জাহান্নামে দিয়ে আসবো, আমরা ব্যস্ত চলে যাবো ইনশাআল্লাহ। এমনি শহীদ হবো না, এমনি শহীদ হবো না, হ্যাঁ, নিয়ে যাবো একবারে, ঠিক আছে? আমাদের গায়ে হাত দিলে আমরাও গায়ে হাত দেবো, কথা পরিষ্কার। আমি সারা, এখন তো বাংলাদেশ ইন্টেলিজেন্স নেই, এখন ইদানিং আমাদের সাথে CIA, র, এমন মুসলিম বিশ্বের অনেক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ এখন অ্যাক্টিভ, খুব অ্যাক্টিভ। প্রত্যেকটা বিদেশি সংস্থা এখন অ্যাক্টিভ, এরা এখন অনেক বেশি অ্যাক্টিভ। তো এগুলো তো আপনাদেরকে অফলাইনের কথাবার্তা এগুলো বলাও এদের প্রতি আমাদের বার্তা হলো, তোমরা আপোষে থাকবা, আমরা আপোষে থাকবো। তোমরা গুতাগুতি করবা, খুঁচাখুচি, আমরা খুঁচাখুচি করার চেষ্টা করবো। আমরা
উস্কানি তোমরা দিবে না, আমরাও আমাদের জায়গায় থাকার চেষ্টা করবো। যাই হোক, তো এখন যেখানে ওসামা বিন লাদেন বলে ফেলছে যে এই হামলাটা ওরা করছে, এরপরে আপনার কোনো দরকার আছে এটা বলার যে মুসলমানরা করে নাই? এবার আপনি বলবেন যে এটা বৈধ কিনা। দেখেন, এই যে একটা প্রশ্ন আপনাদেরকে দিচ্ছি আমি আজকে, ইসরায়েলের যে আজকে যে বর্বরতা, এখন তার হামলার পরিধি বেড়ে গেছে কি মুসলিম কাতার হামলা করে ফেলছে এখন, অথচ কাতারে এখনো পর্যন্ত আমেরিকার সবচেয়ে বড় ঘাঁটি। হ্যাঁ, ইয়েমন হামলা করতেছে, তারপরে সেই সমুদ্র ভূমিগুলোতে হামলা করতেছে, ব্যাপক হামলা করছে সেই সিরিয়াতে। সিরিয়া আমাদের মুজাহিদরা দখল করার পরে, সিরিয়াতে ইসলামী সরকার আসার পরে পুরো সিরিয়ার সামরিক শক্তির মেরুদণ্ড ভেঙে দিয়েছে ইসরায়েল। কথা ঠিক কিনা ভাইয়ের আমার? ইসরায়েলের নিজের শক্তি দিয়ে এটা করতেছে নাকি আমেরিকার কারণে করতেছে এটা বলেন? তো লড়াইটা কি ইসরায়েলের সাথে নাকি আমেরিকার সাথে? কথা পরিষ্কার। এই কথা জামাত শিবিরের লোক বলবে না। কেন বলবো না? যেহেতু বললে এরা আবার নির্বাচনে বা সুবিধা করতে পারবে না এখানে। ঠিক আছে, আরে বেটা, আমাদের শুধু আমেরিকানদের কথা হয় আমাদের সাথে, আমাদের এখানে তো কত দফায় দফায় আসছে এরা, এবং ওরা যোগাযোগ টিকে রাখে। কিন্তু আমরা ওদেরকে বলছি তোমাদের মধ্যপ্রাচ্য নীতি ভয়ঙ্কর, ভয়ঙ্কর তোমাদের মধ্যপ্রাচ্য নীতি। তোমরা বাংলাদেশের সমস্ত নীতি, তোমরা ভারতের কথা শুনে আমাদের কি করতে পারবে না। হ্যাঁ, বাংলাদেশে তোমাদের কোনো অ্যাটাক নাই বা এরকম ইয়ে নেই। বাংলাদেশে তোমাদের সাথে আমরা ডায়লগ করতে প্রস্তুত, তোমরা ডায়লগ করো, কিন্তু তোমাদের মধ্যপ্রাচ্য নীতির কারণে তোমরা মুসলিম হিসেবে তোমরা ঘৃণিত। তোমরা এগুলো আমরা স্পষ্ট বলি, ইসলামের দাওয়াত দিই, দিনের দাওয়াত দিই, মালগুলো হাত দিয়ে পাঠাই আমরা। তো এরা করে না কেন এগুলো? ইসলামপন্থীরা একবারে মানে ওদেরকে দেখলে লাল সামরা দেখলে ইয়ে হয়ে যায় একবারে, হীনমন্যতা চলে আসে। তো শুকুরের মাংস যারা খায় আর মদ যারা খায়, এদেরকে নাউজুবিল্লাহ যারা ভয় পায়, এগুলো কি মুসলমান নাকি? এরা ও তো ডিনার করছে, লাঞ্চ করছে, সকালে কি করছে, এটা কি ব্রেকফাস্ট করছে কি শুকুরের গুস্ত দিয়ে আর কি দিয়ে আর মদ দিয়ে। তো ওরা এত ভয় পাওয়ার কারণ কি? আমাদের বাসায় কতবার আসছে এটা, আমেরিকার হাই প্রোফাইল ডেলিগেট আসছে না, দফায় দফায় আসছে। এবং এখনো তারা যোগাযোগ রাখে, সিরিয়াসলি যোগাযোগ রাখে তারা, কিন্তু খবর রাখে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে। তো আমরা তাদেরকে কথা বলি, বুঝে বলি যে তোমাদের এটা দোষ, এটা দোষ, এটা ক্রাইসিস, এটা ক্রাইসিস। আমি বলছি উই আর নট এগেনস্ট অফ আমেরিকা, বাট উই আর এগেনস্ট অফ দ্য সাম পলিসি অফ আমেরিকা। আমরা আমেরিকার পলিসির এগেনস্ট। আমরা স্টেট একটা রাষ্ট্রের বিরুদ্ধে কেন বিরোধ করবো? আমরা জনগণের বিরুদ্ধে কেন করবো? কিন্তু তোমাদের পলিসির আমরা বিরোধ করি। হ্যাঁ, এটা ইন্ডিয়ার প্রতি মেসেজ। এরা জিজ্ঞেস করতে চাইছিল যে ইয়েস উই আর নট এগেনস্ট অফ ইন্ডিয়া, ইন্ডিয়া একটা রাষ্ট্র, এটা বিরোধ করবে কেন? বাট আমরা তোমাদের পলিসির বিরোধ করবো। আমরা তোমরা যে আগ্রাসন চালাচ্ছ সেটা বিরোধ করবো, এবং সেটার বিরুদ্ধে আমরা প্রতিরোধ খাড়া করবো। আমরা সেটা প্রতিরোধ করবো, আমরা সেটা আমার অধিকার আছে। কথা ঠিক কিনা এগুলো? হ্যাঁ। তো যাই হোক, এখন ইসরায়েল হলো আমেরিকার হাত, ঠিক আছে, আমেরিকার ডানা হাত। আর আমেরিকা হলো ইসরায়েল বর্বরতার, ইসরায়েল রাষ্ট্র দজ্জালি রাষ্ট্রের মাস্টার মাইন্ড এবং হার্ট হচ্ছে কি আমেরিকা। এবং দজ্জাল যদি জীবিত থাকে বর্তমানে, তাহলে সে থাকবে একবার নিশ্চিত, সে থাকবে আমেরিকার কোনো, আমেরিকার ম্যাপটা দেখবেন কিন্তু ভালো করে, একটা জঙ্গল রাষ্ট্র। কিন্তু কি রাষ্ট্র এটা? আস্তে একটা জঙ্গল রাষ্ট্র এটা। তালেবানটা হচ্ছে জঙ্গি রাষ্ট্র, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, জঙ্গি শব্দ নিয়ে গর্বের শব্দ এটা, ঠিক আছে। আর আমেরিকা হচ্ছে জঙ্গলি রাষ্ট্র। কি রাষ্ট্র এটা? জঙ্গলি রাষ্ট্র। আফগানিস্তানে কোনো জঙ্গলই তো নেই, সব পাহাড়। আফগানিস্তান জঙ্গি রাষ্ট্র, আর আমেরিকা হচ্ছে কি রে? জঙ্গলি। জঙ্গল 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 জঙ্গল, দ্বীপ জঙ্গল, দ্বীপ জঙ্গল, পানি। আর এই যে সুনামি মাঝে মাঝে মারে এদেরকে, দেখছেন তো আমেরিকার ভৌগোলিকভাবে। তো দজ্জাল থাকলে ওখানে কোনো জায়গায় থাকবে, ঠিক আছে। যে এখন যাদের মধ্যে হীনমন্যতা আছে, দেখেন, আমি টুইন টাওয়ার হামলার পক্ষেও না বিপক্ষেও না আপাতত। আমি বলতেছি না যে হামলাটা করা ঠিক বা করা ঠিক না, আমি জাস্ট কিছু মূল্যায়ন তুলতেছি। যদি যারা করে থাকে তাদের কিন্তু যুক্তি আছে কিন্তু। হ্যাঁ, কারণ সাপের মাথা, ইসরায়েল হলো সাপের লেজ, সে লেজ দিয়ে বাড়ি মারতেছে। আর একটা হচ্ছে সাপের মাথা, ইসরায়েলকে টিকে রাখছে আমেরিকা। সেই আমেরিকাকে যদি আঘাত করা হয়, এটি কি বহুত বড় পাপ হয়ে গেছে? সেটা ইসরায়েল যখন মনে চায় তখন কাতারে মারবে, যখন মনে চায় তখন সিরিয়াতে মারবে, যখন মনে চায় তখন সে ইয়ামানে মারবে, যখন মনে চায় গাজায় মারবে। আর ওর পশ্চাতে আমেরিকাকে কিছুই করা যাবে না। এটা কোন ধরনের যুক্তির কথা? এটা হীনমন্যতা মুসলমানদের। আমেরিকা আপনাকে ক্ষমতা বসাই দিবে বাংলাদেশে, এটা ভাবতেছেন? কতদিন তাদের ক্ষমতা আছে? আমি জানি না, আমার কথা রেকর্ড হচ্ছে, এগুলো সর্বোচ্চ জায়গায় চলে যাবে। এই কথা তার আমার কারণ মাসুল দিতে হবে, হয়তো আমাকে কোন এক সময় অনেক বড় মাসুল দিতে হবে আমাকে, কিন্তু একটা প্রজন্ম তৈরি হবে। আমাকে কিন্তু তারা মেরে ফেলবে, কিন্তু এর আগে প্রজন্ম তৈরি হয়ে যাবে। তারা এদের সাথে পারবে, আমার সাথে পারবে, আমাকে ক্ষতি করা যাবে। প্রজন্মকে ক্ষতি করা যাবে নাকি? প্রজন্মের সাথে পারবে, ওটা সম্ভব নাকি? ওসামা বিন লাদেন আছে এখন দুনিয়াতে, তো প্রজন্ম আছে কিনা?
মোল্লা ওমর আছে এখন নাই, কিন্তু প্রজন্ম আছে কিনা? আমেরিকা কার হাতে হেরেছে? মোল্লা ওমর সাথে হারতে হয়, মোল্লা ওমর তো শহীদ হয়ে গেছে, কিন্তু প্রজন্মের হাতে আমেরিকা পরাজিত হয়ে গেল। আমাদের বাচ্চা নাতি ফাতি যেগুলো আছে আদর্শিক, এগুলো হাতে এরা পরাজিত হবে, আমি এটা স্পষ্ট দেখতেছি। এটা সত্য কথা না বললে তো প্রজন্ম তৈরি হবে না। মিথ্যা বললে আমি বেঁচে যাব, মিথ্যা বললে, কৌশলী কথা বললে, যেটা আমাদের ইসলামপন্থীরা করে অনেকে, এটা বললে আপনি রক্ষা পাবেন, আপনার নাতি কিন্তু রক্ষা পাবে না। আর সত্য বললে আমি ক্ষতি হয়ে যাব, আমার নাতিরা কিন্তু ক্ষমতা নিয়ে ফেলবে। কিন্তু তো কে বুদ্ধিমান? হ্যাঁ, কে বুদ্ধিমান? আমি আমাকে বিসর্জন দিতে চাই, আমি চলে যেতে চাই। আমি চলে যাওয়া মানে হলো আমার নাতি ফতিয়েদের জন্য কি রেখে যাওয়া? ক্ষমতা কি শুধু নিরাপত্তা? ক্ষমতার চেয়ার মস্তদ রেখে যাওয়া এদের জন্য। দেখবেন তো আপনারা এটা, ঠিক আছে? আমি তো এই যে যারা 20 বছর নিচে, 21 বছর নিচে, আল্লাহ যদি হায়াত রাখে আর 50টা বছর, 40 বছর, 50, সবগুলো কলকাতা হাঁটবে, বাংলাদেশ নিয়ে হাঁটবে এরা, ঠিক আছে? মায়ানমার হাঁটবে এরা, ঠিক আছে? ওদিকে থাইল্যান্ড, সব জায়গায় হাঁটবে এরা, বাংলাদেশ নিয়ে চলবে এরা, বন্দুক নিয়ে বাংলাদেশ হাঁটবে এখানে। এটা আগামী দিনের দৃশ্য, এটা পুরো এলাকার মধ্যে পরিবর্তন হয়ে যাবে। এটা আপনি মনে করছেন মুসলমান মায়ের খাবে, ঠিক আছে? এর আগে মায়েরও দিবা মুসলমানরা, দুইটা চলবে একসাথে। এবং আল্লাহর স্পষ্ট ওয়াদা আছে হিন্দুস্তান সম্পর্কে, ফিলিস্তিন সম্পর্কে, আল্লাহ এই দুটো জায়গায় ইসলামকে কি করবে? বিজয় করবে। এখন আমার সাথে কখনো কখনো যদি অনেক সময় হিন্দুস্তানের পন্থী যারা আছে কথা হলে আমি দিকে বলি, বা এগুলো আমাদের পিছিয়ে লেগে না থাকে, ইসলাম যে তোমাদের দিকে আসবে এটার জন্য তোমরা ইস্তেকবালের জন্য তৈরি গ্রহণ করো। তোমরা এখন কেন অবাক হয়ে গেছে? আমরা তো কেন ইসলাম হিন্দুস্তানে গেলে মেয়েরা ধর্ষিত হবে না, মেয়েরা কি হবে না? ধর্ষিত হবে না। ইসলাম হিন্দুস্তানে গেলে হিন্দুরা খুন হবে না। ইসলাম তো আগেও তো সেখানে হিন্দুস্তানে ছিল, তা আবার যাবে তো ভয় কিছু। এখন তোমরা মেন্টালি হিন্দুরা প্রিপারেশন যে ইসলাম আবার আসতেছে এখানে। এখন ইসলামকে দমন করে চিন্তা না করে ইসলাম আর হিন্দুস্তান আসবে, এই কোটি কোটি হিন্দুর এখন এই প্রিপারেশনটা নেওয়া দরকার। কথা ঠিক কিনা? এবং ওদেরকে আশ্বস্ত। আর আপনারা সবসময় গজলহীন এগুলো বলে বলে ভয় লাগে হিন্দুদেরকে। এদেরকে বলা যায় তোমরা ভয়টা পাওয়ার দরকার নেই। আমরা তো এমনি আসবো, ডান দিকে আসবো, হলে বাম দিকে আসবো, সামনে দিকে হলে পিছন দিকে আমরা আসবো, বা উপর দিকে নিচ থেকে হলে আমরা আসবো। ইট ইজ অ্যাবসলিউট। এটা তো এটার জন্য তোমরা তৈরি হও, আর তোমরা ভয় পাইও না, তোমাদের মেয়েরাও নিরাপত্তা পাবে, ঠিক আছে? এটা চাষ শেষ না। হিন্দুস্তানে ইসলাম গেলে হিন্দু মেয়েরা নিরাপত্তা পাবে কিনা? তখন মুজাহিদদের কারণে, মুসলমানদের ভাইদের কারণে কোনো হিন্দু মেয়ে দূষিত হবে না। এখন হিন্দু মেয়েরা নিয়মিত হিন্দু দ্বারা দূষিত হচ্ছে কিনা? হিন্দু এখানে জাতপাত আছে, এখানে নিম্ন বর্ণ, উচ্চ বর্ণ, এগুলো থাকবে না, সুষম বন্টন হবে, উন্নতি হবে ইসলাম গেলে। এখন ওদেরকে ঠান্ডা ভাষায় দাওয়াত দিবেন, হিন্দুদেরকে মহব্বত করে, যে তোমরা এটার জন্য তৈরি নাও এখন। কারণ গরম কথা বলে এরা একটু ভয় পেয়ে যায়, ভয় পেয়ে যায়। যাই হোক, অনেক একটা লম্বা ক্রিটিক্যাল প্রশ্ন করে ফেলছেন। আমি আবার কথার ভিতরে কথা বেশি বললে এই জন্য কথা অনেকে ধরতে পারেন না। তো টুইন টাওয়ারে যে বিষয়টা, এখানে এই হামলা করা বৈধ কিনা অবৈধ কিনা, হ্যাঁ, এই বিষয়ে আমি আল জাজিরার কথা বললাম, ইভন রেডিওর কথা বললাম, এবং যারা এটাকে ভিকটিম করা হয়েছে তাদের বক্তব্য বললাম। মুসাবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি ওনারাও করেছেন, ওনারা আমাদের যুক্তি খাড়া করছেন এই বিষয়ে। এবং এই যুক্তির সাথে আমরা একমত না হয়ে পারছি না আমরা। কারণ ইসরায়েল যে অন্যায়গুলো করতেছে, আজকে টুইন টাওয়ার হামলা যখন করে তখন এইটার যুক্তিতে বুঝে আসে নাই, কিন্তু আজকে তো যুক্তিতে বুঝে আসতেছে কিনা এটার, নাকি আজকেও যদি বুঝে না আসে, ইরাকে হামলা হওয়ার পরে, কুয়েতে হামলা হওয়ার পরে, সিরিয়াতে হামলা হওয়ার পরে, ইয়েমেনে হামলা হওয়ার পরে যদি আমাদের বুঝে না আসে যে এই হামলাটা যুক্তিসঙ্গত ছিল, তাহলে কখন বুঝে আসবে? এবং দেখেন আমাদের মুজাহিদদের ম্যাচুরিটি দেখেন, ওরা একবারে হামলা করছে, এরপরে কিন্তু দ্বিতীয়বার কিন্তু তার এমনিতে আর কি করে নেই, হামলা করে, আর কোনো হামলা হচ্ছে না। ম্যাচুরিটি আছে। এই হামলাটা করে একটা মেসেজ দেওয়া হয়েছে। মূলত কি দেওয়া হয়েছে? একটা মেসেজ। আপনি এদেরকে এত বোকা মনে করলে হবে না, মুজাহিদদেরকে। এবং আল্লাহ পাকের হিকমত দেখেন, আমি এই আরেকবার যখন কাতারে ছিলাম, তখন কাতারের একজন সাংবাদিক আব্দুল সালাম আল বাসিউনি, একটু ঠান্ডা মাথায় ভালো একটু শুনবেন, উনি কাতার টেলিভিশনে, জাতীয় টেলিভিশনে তারা কিছু প্রোগ্রাম করে। তো ওনারা আমাদেরকে খুব ভালো করছিল। আমার আব্বার সাথে অনেকে আবার ওই সময় ছিল, একজন সাংবাদিকের আসছিলেন, অনেক বড়, উনি স্কলার, আমার সাংবাদিক। তো এখন ওই টক শো হচ্ছে কাতার জাতীয় টেলিভিশনে, আমি ছিলাম ওখানে। আমাকে বলছে তোমরা প্রশ্ন করতে পারবে এখানে টক শোতে। তো সমস্ত সাংবাদিকরা প্রশ্ন আসতেছে। তখন টুইন টাওয়ার হামলা সম্পর্কে একজন প্রশ্ন করলো যে এটা নিয়ে কি করা যায়। এটা নিয়ে সমস্ত আলোচকরা খুব একবারে টেনশন, এটা ইহুদিরা হামলা করছে, এটার দ্বারা ক্ষতি হচ্ছে মুসলমানদের, এটা নিয়ে সবাই মানে একটু বিরূপ প্রতিক্রিয়া।
হঠাৎ করে জার্মানি থেকে না আমেরিকা থেকে একটা ফোন আসলো, টক শোর মধ্যে ফোন আসে না, ঠিক আছে, কি আসে, প্রশ্ন উত্তর। সে ফোন করে বলতেছে, আসসালামু আলাইকুম হাবিবি, আমি জার্মানি বা কোথেকে জানি বললাম, মানে ইউরোপের কোন রাষ্ট্র থেকে বললাম, আমি বলতেছি, বলতে শুনুন, এত কারণে আপনাদের টক শোতে ছিলাম, আমি তো এখন ইউরোপে আসি, আমেরিকাতে থাকি, সব আমি আসা যাওয়া করে পুরো ইউরোপ আমেরিকাতে আজকে প্রায় 30-40 বছর আমি এখানে থাকি, আমাদের পুরো বংশ এখানে থাকে। টুইন টাওয়ার হামলার পরে আমেরিকা জুড়ে ব্যাপকভাবে কোরআন শরীফ বিক্রি বেড়ে গেছে, হাদিস বিক্রি বেড়ে গেছে, সিরাত বিক্রি বেড়ে গেছে। আমেরিকাতে বিগত 50 বছর যে ইসলামিক লিটারেচার বিক্রি হয় নাই, বিগত কয়েক মাসে, এক বছর 6 মাসে তার 10 গুণ 50 গুণ বেশি ইসলামিক লিটারেচার বিক্রি হয়েছে, এবং ইসলাম কবুল করার হার বেড়ে গেছে আমেরিকাতে টুইন টাওয়ার হামলার পরে। বলে কেন? বলে আমেরিকানরা ছিল একটা বিলাসী জাতি, তারা ইসলামকে বুঝতো না, আফগানিস্তান চিনতো না, ওসামা বিন লাদেন কি চিনতো না, এইভাবে এই পাকিস্তান বা বাংলা এইভাবে মুসলিম বিশ্ব সম্পর্কে আমেরিকানদের খবর ছিল, তারা তাদের দেশ নিয়ে ব্যস্ত ছিল, ব্যবসা বাণিজ্য, কমফোর্ট কমফোর্ট কমফোর্ট, রিল্যাক্স কমফোর্ট, এই জীবনটা ছিল। টুইন টাওয়ার হামলার পরে আমেরিকার নাগরিক হিসেবে, এজ এ নাগরিক, একটা নাগরিক হিসেবে তারা প্রথম দেখলো, কি রে আমার দেশে হামলা করলো এলাকার, আচ্ছা মুসলমানরা এত বড় কাজ কেন করলো? তো ওসামা বিন লাদেন বক্তব্য আসলে তোরা আমাকে মারতো, আচ্ছা এটাকে, আর এই লোক বলতেছে আমরা নাকি এদেরকে মারি, আসলে কি আমরা এদেরকে মারি? তখন সার্চ করতে লাগলো, ও আচ্ছা আচ্ছা আমরা এদেরকে মারছি, আমরা তো লেবাননে মারছি, ইরাকে মারছি, ফিলিস্তিনে মারছি, এগুলো দেখে 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 বেশিরভাগ আমেরিকান টুইন সাবকনসিয়াসলি টুইন টাওয়ার হামলা পক্ষে হয়ে গেছে। এবং আপনাদেরকে একটা কথা বলি, আমেরিকার মনস্তত্ত্ববিদরা গবেষণা করছে যে আমেরিকার ছেলেরা মেয়েরা ওসামা বিন লাদেন আসক্ত, বলে তার চেহারার ভিতরে নাম দিছে ক্যারিসমেটিক ওসামা বিন লাদেন। ওনার ছবি দেখলে নাকি আমেরিকান মেয়েরা বলো যে, বলে হিরো হিরো লাগে, ওর ভালো লাগে, ওইটা যদি এরকম করে নাকি আমেরিকান, হ্যাঁ এটা ওনার যে হিরোইজম নাকি আছে, ওনাকে দেখলে পছন্দ লাগে, পছন্দ লাগে। এটা একেবারে আমেরিকাতে ব্যাপকভাবে এটা প্রচলন আছে যে ওসামা বিন লাদেন পিকচারের মধ্যে একটা একটা আসক্তি, একটা অ্যাডাকশন, একটা আসক্তি আছে এটার প্রতি। এবং কেন জানি এই শত্রুকে সবার ভালো লাগে, এটা স্মার্ট একটা শত্রু, সে নরম নরম কথা বলে, যুক্তি দিয়ে কথা বলে, তার কথার ভিতরে কোনো হিংসা নেই, বিদ্বেষ নেই, চিৎকার নেই, আওয়াজ নেই, খুব স্মার্ট একটা লোক, অভিজাত একটা, তার অঙ্গভঙ্গি খুব স্মার্ট। ওয়াল্লাহি এগুলো আপনারা জানেন না, এগুলো দেখেন। হ্যাঁ, রবার্ট ফিস্ক এখন মনে হচ্ছে ব্রিটিশ সাংবাদিক রবার্ট ফিস্ক, আমি তার অন্তত না হলো 150 টাকা আমি তার কি করছি, আমি জমা করছি তার 150 আর্টিকেল, তার আমার কাছে আছে 150 আর্টিকেল, রবার্ট ফিস্কের লেখাগুলো সার্চ করে তার লেখাগুলো দেখবেন। উনি ওসামা বিন লাদেনের সাক্ষাৎকার নিতে গিয়েছিল, কে সাংবাদিক? রবার্ট ফিস্ক। এখন রবার্ট ফিস্ক আমেরিকা থেকে লন্ডনে গিয়ে, ইংল্যান্ডে গিয়ে সে বলতেছে, যার সাক্ষাৎকার নিলাম এই চেহারা কোনো খুনির চেহারা হতে পারে না, এই চেহারা কি হতে পারে না, কোনো খুনির চেহারা বলে মনে হয়। তুমি টেরোরিস্ট, তুমি তার সন্ত্রাস, তুমি কি বলতেছো এগুলো? তোমাকে পাঠাইছি ওই জঙ্গি সন্ত্রাসীদের ভালো করে কি করার জন্য, আমাদের সামনে বলার জন্য, এখন তুমি তার পক্ষে বলতেছে কেন? তো সে এখন কি জবাব দিয়ে বলা, আমি তার মেয়েকে বিয়ে করছি, এই জন্য আমি তার পক্ষে বলতেছি। ঠিক আছে, সাংবাদিক আর্নেট, আমেরিকান আর্নেট, সাংবাদিক আর্নেট, তার সাক্ষাৎকার আছে, এটা আমি অনুবাদ করছিলাম বাংলাতে, আরো প্রায় 25 বছর আগে অনুবাদ করছিলাম এলাকাটা। তো উনি ওর সাক্ষাৎকার দিয়েছে। ওসামা ফোবিয়া যেটা পাওয়া যায়, লাদেন ফোবিয়া যেটা পাওয়া যায়, বা লাদেন ইনফ্যাক্ট কমপ্লেক্স যেটা পাওয়া যায় আমাদের ইসলামপন্থীদের মধ্যে, এটা বাংলাদেশে, এটা ভারতে পর্যন্ত সবাই হিন্দুরা, টুইন টাওয়ার পরে আমাদের অনেক ভাইরা হিন্দুস্তান গেছিল ব্যবসা বাণিজ্য, সবাই ওসামা লাদেনের পক্ষে, কারণ ওদের মধ্যে একটা আমেরিকান ইয়ে আছে, ওদের মধ্যে সেন্টিমেন্ট আছে। ইউরোপের লোকরা ওসামা লাদেনের পক্ষে, খ্রিস্টান ওসামা লাদেনের পক্ষে, বলে হিরোর দরকার আছে। এটা আরেকটা ভিডিও আমি এগুলো দিন আছে, এগুলো মেয়েরা থাকে সেটা ভিডিওগুলো দিন। আমার তো একটা সমৃদ্ধ আইডিয়া আছে ইয়ের, এই যে ইয়ে কি নাম, টুইটারে, হয়তো আমার নাম আমি মনে থাকে না এটা চালাইতে, আমি ফেসবুকে চালাই কিন্তু টুইটারে ভুলি থেকে চালাইতে। একজন জার্মানির মেয়েকে দেখলাম, সে স্লোগান দিচ্ছে, আবু ওবাইদা ইয়া হাবিব ইজরিব ইজরিব তেল আবিব। জার্মানি একটা মহিলা, স্মার্ট, মানে সাদা চামড়ার মহিলা, সে কার পক্ষে বলতেছে? আবু ওবাইদার হিরোইজম এটা আমেরিকান ছেলেদেরকে মেয়েদেরকে পর্যন্ত আসক্ত করে ফেলছে আবু ওবাইদার। আর আমরা আবু ওবাইদাকে মনে করি, ওর নামটা বলা যাবে না এখানে, কোনো সমাবেশে বলা যাবে না, ডাকসুতে বললে ভোট পাওয়া যাবে না, চাকসুতে বললে ভোট পাওয়া যাবে না, আর তো কি রাকসু মাকসু চাকসু আর কি আছে, জাকসু এখানে বলে, এগুলো আপনার বলা যাবে না এগুলো, ঠিক আছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে চে গুয়াবের ছবি থাকবে, রবীন্দ্রনাথের ছবি থাকবে,
আবু ওবায়দা কি থাকবে না? আর আবু ওবায়দার ছবিতে আমরা জায়েজ আছে, আমি ফতোয়া দিলাম, কারণ এটা ছবি ঢাকা আছে, সেই জন্য। এটা তো মুক্ত খোলা নেই, মুখ কি নেই, এটা প্রতীক, এটা 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 লটকাতে ইয়ে করতে পারবেন এটা, কারণ এটা তো মুখ ঢাকা। এটা কি ঢাকা? মুখ ঢাকা আছে ভাই। এটা আবার ফতোয়া দিয়ে চোখ টোক আবার চোখ দেখা যায়, কিন্তু আবার চোখ দেখা যায়, ঠিক আছে। আবার আমি একজন মুফতি মানুষ, আবার আমার রেফারেন্সে চলে যাবে এটা। যাই হোক, তো আমেরিকান জার্মানি মেয়েরা যদি বলতে পারে কি আবু ওবাইদা ইয়া হাবিব, ইয়া হাবিব মানে কি বন্ধু, ইয়া আবু ওবাইদা ইয়া হাবিব ইজরিব ইজরিব তারাব, সে কিন্তু ইংরেজ, এটা আরবি দেশে নকল করছে। পরে অনেক ইংরেজরা তাকে আবার এরকম করে তাকে কি করছে, এটা সাবাস দিচ্ছে, তাকে গ্রেপ্তার করে যখন পুলিশ নিচ্ছিল এরকম। আপনারা দেখতেছেন ইউরোপ আমেরিকা কিভাবে প্রতিবাদ হচ্ছে, ওদের মধ্যে একটা প্রতিবাদের একটা মানসিকতা আছে, কিন্তু আমাদের মধ্যে এটা হীনমন্যতা। এই জন্য টুইন টাওয়ার নিয়ে আমার শেষ কথা হলো, আপনাকে ওইটাতে কি রাখবেন, হীনমন্যতা রাখবেন না। আরেকটা শরীর মশলা আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হলো এটা ইসলামের জিহাদ নীতির মধ্যে আছে, কিতাব সিয়ার, এটা সমস্ত কিতাব আছে, সব কিতাবে। যুদ্ধকালীন সময়ে যখন কাফের সৈন্যবাহিনী মুসলমানদের ছেলে মেয়েদেরকে মানব ঢাল হিসেবে ব্যবহার করবে, কি করবে? ইজা তাসাত্তরাল কুফার, এটা ইসলামিক জুডিশিয়াল, ইসলামিক ফেকার, ইসলামিক ফেকের বক্তব্য। ইজা তাসাত্তরাল কুফারু বিসবিয়ানিল মুসলিমিনা ওয়া নিসাইহিম লা ইয়াজুজু ওয়াকফুল কিতাল ওয়া ইয়ানমি রামিয়াহুম। যখন নাকি কাফেররা যুদ্ধের সময়, যুদ্ধকালীন সময়ে মুসলমান মেয়েদেরকে ছেলেদেরকে ধরে নিয়ে মানবঢাল হিসেবে রাখবে, সেই সময় মুসলমানরা কি যুদ্ধ বন্ধ করবে? তো বলতেছে মুসলমানরা সেই সময় কি করবে? যুদ্ধ চালিয়ে যাবে, তারা তাদের আক্রমণ চালাবে ওখানে। এখন আক্রমণ করলে এখানে মুসলমান মেয়েরা আছে, ছেলেরা আছে, বলে না, সেটা দেখা যাবে না। ওয়ায়ানমি রামিল কুফার, এবং মুসলমান নিয়ত করবে আমরা কাফেরদেরকে মারবো, কারণ এটা একটা সাইকোলজিক্যালি আমাদেরকে পরাজিত করার একটা সিস্টেম। এই জন্য যুদ্ধ বন্ধ করতে মানে জেহাদের ব্যাপারে কিন্তু ইসলাম খুবই কঠোর, কিন্তু এই বিষয়গুলোতে এখানে শত্রুদেরকে ছাড় দেওয়া যাবে না। ইসলাম অনেক বিচক্ষণ একটা ম্যাচিউর একটা অবস্থান নিয়েছে ইসলাম। সেই হিসেবে যারা টুইন টাওয়ার, আমি আমার কথা বলছি না, যারা হামলার পক্ষে, যারা, তাদের যুক্তি হলো আমেরিকার সাথে আমরা যুদ্ধ অবস্থায় আছি, সুতরাং ওদের যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে ইয়েতে সেখানে কিছু লোক মারা গেলেও সেটা আমাদের কিছু করার নাই, আই হ্যাভ নাথিং টু ডু, এটা কিছু করার নাই, কারণ এদেরকে ক্ষতি করা ছাড়া এদেরকে থামানো অসম্ভব। আর দেখেন সুবহানাল্লাহ, এই টুইন টাওয়ার হামলাটা যতই একটা অযৌক্তিক, অপছন্দনীয় কাজ হোক, কোরআন কারীমে আল্লাহ পাক বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সূরা বাকারা আয়াত, আসা আন তাকরাহু শাইআন ওয়া খায়রুল লাকুম। অনেক কাজকে তোমরা অপছন্দ করবা, কিন্তু ওই অপছন্দনীয় কাজটা তোমাদের জন্য কি মঙ্গলজনক। এই কথাটা বলছে কিতালের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া কুরহুল লাকুম, তোমাদের জন্য ফরজ করা হয়েছে কিতালকে, সেটা তোমাদের জন্য অপছন্দ। ওয়া আসা আন তাকরাহু শাইআন, তোমরা অনেক কাজকে অপছন্দ করবা, ওয়া খায়রুল লাকুম, সেটা তোমাদের জন্য মঙ্গল। ওয়া আসা আন তুহিব্বু শাইআন, আর অনেক কাজকে তোমরা পছন্দ করবা, কিন্তু সেটা তোমাদের জন্য কি অকল্যাণ। আমি বেঁচে থাকতে চাই, এটা পছন্দনীয়, কিন্তু তার ফলাফল অকল্যাণ। আমি শহীদ হতে চাই, এটা শুনতে অকল্যাণ মনে হয়, কিন্তু তার ফলাফলটা কি কল্যাণ করতে। হ্যাঁ, টুইন টাওয়ারে হামলা পর কি হয়েছে? আফগানিস্তানের মতো একটা খেলাফত রাষ্ট্রের জন্ম হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহর হিকমত। হ্যাঁ, অথচ আমেরিকাও কোথায় হামলা করছিল? এটা নাগাসি, হ্যাঁ, হিরোশিমা নাগাসাকিতে হামলা করছিল। হিরোশিমা নাগাসাকিতে আমেরিকা হামলা করছে, কিন্তু এই অ্যাটাক গুলো কিন্তু কত বর্বর, কত নিষ্ঠুর, কত নির্মম। ওই হামলা করে আমেরিকা জঙ্গি রাষ্ট্র হয় নাই। জাপানের হিরোশিমাতে আমেরিকা বর্বর আক্রমণ করে সে জঙ্গি হয় নাই, সন্ত্রাসী হয় নাই। আর ওসামা বিন লাদেন 27 লোককে মেরে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জঙ্গি এবং সন্ত্রাসী হয়ে গেল। ডাবল স্ট্যান্ডার্ড এগুলো মুসলমানরা বলা লাগে না। সুতরাং হীনমন্যতা রাখবেন না, হিম্মত করার কথা বলবেন না স্মার্টলি, তখন সে আপোষ করবে আপনার সাথে। আর আপনি যতই না এটা ইহুদিরা করছে, মুসলমানরা করতে পারে না, ওর তত আপনার গলা টিপে ধরবে আর আপনাকে তত। ঠিক আছে, যাই হোক, অনেক কথা হয়ে গেছে। তো সবগুলো পয়েন্ট কথাগুলো মনে রাখবেন, ঠিক আছে? সবগুলো পয়েন্ট যতগুলো কথা বলছি এখানে। আর আজকের এই প্রশ্নটা প্রাসঙ্গিক ছিল, যে করছে তাকে ধন্যবাদ। এটা প্রাসঙ্গিক ছিল প্রশ্নটা, যেহেতু গতকালকে যেহেতু এটা হয়েছিল, সেজন্য বলি ফেললাম।